আজকে আমরা পড়বো আলো নিয়ে। আর এই আলো নিয়ে যে কত কথা আমরা এটা নিয়ে যেমন আমাদের ফিজিক্স বইয়ে পড়েছি, এই আলো নিয়ে গান কবিতা কোনো কিছুর তো ভাই অভাব নাই। কিন্তু এই আলোর মধ্যে আসলে এত কিছু আছে এবং এত ইন্টারেস্টিং সব জিনিস আছে যেটাকে আমি অন্তত একটা ক্লাসে শেষ করতে পারি নাই, তাই আমি দুইটা ক্লাসে নিয়েছি। তাই আজকে কথা বলবো আমরা আলোর প্রকৃতির একদম বেসিক জিনিসগুলো নিয়ে পর্ব 1-এ, এবং আরো কিছু আলোচনা আমরা করব পর্ব 2-এ, যে সেটা আরেকটা ভিন্ন একটা ক্লাসে। তো প্রথমে আসা যাক আলো আসলে কি। আলো মূলত একটা শক্তি বা একটা বাহ্যিক কারণ, বলা যায় কোনো বস্তু থেকে সেটা যখন আমাদের চোখের মধ্যে পড়ে তখন আমরা দর্শনের অনুভূতিটা পাই, মানে দেখতে পাচ্ছি, ওই ব্যাপারটা তখন চলে আসে। তো এটা প্রথম কে আবিষ্কার করেন বা কে এই জিনিসটাকে প্রথম এইভাবে নোটিস করেন? 10ম শতকের শেষের দিকে একজন অ্যারাবিক সায়েন্টিস্ট, তার নাম ছিল আল হাসান, যিনি ইউরোপে আসলে পরিচিত আল হেইজেন নামে। তো তিনি প্রথম পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেন যে বস্তু থেকে আলো আমাদের চোখে আসে এবং তারপরে আমরা এই দর্শনের অনুভূতিটা পাই বা আমরা দেখতে পাই। সেটা আলো আমাদেরকে দর্শনের, মানে কোনো বস্তুকে দর্শনের অনুভূতি আমাদের মধ্যে সঞ্চার করলেও এটা কিন্তু নিজে অদৃশ্য এবং বিশেষ অবস্থায় আলো কণা বা তরঙ্গের মতো আচরণ করে, কিন্তু একই সাথে আমরা কণা এবং তরঙ্গ মানে দুইটা একই সাথে এটাকে আমরা পাই না। এবার আসা যাক একটা খুব মজার একটা ব্যাপার, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। সকালবেলা উঠেই তো ভোরে দেখা যায় যে কি সুন্দর করে আলো আসছে, সকালবেলা উঠলেই দেখা যায় ফজরের নামাজের পরপর যে কি সুন্দর করে আলো আসছে। কিন্তু এই যে আলোটা আসছে, তো এই আলোটা আসতে কত সময় লাগে? আলোটা কি সাথে সাথে এসে যায় সূর্য থেকে? সাথে সাথে তো আসে না। আলোর একটা বেগ আছে, এটা আমরা প্রথমে জানি। আলো কি গতিতে চলে? 3 × 10⁸ মিটার, বা আমি যদি বলি 3 লক্ষ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে আলো 3 লক্ষ মিটার যায়। তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাহলে এখন যদি এটা হিসাব করি, তাহলে হিসাব করলে সেটা লাগে 500 সেকেন্ড, অর্থাৎ 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ডের প্রয়োজন পড়ে। আমি সবাইকে একটু বলবো এই তথ্যটা একটু লিখে ফেলতে এখনই। আলো শূন্য স্থানে এই গতিটাতেই চলে, সেটা 3 লক্ষ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 3 লক্ষ মিটারে চলে। এটা আসলে একদম মানে আক্ষরিক 3 লক্ষ না, এটা প্রায় 3 লক্ষ হিসাব করা হয় আর কি। 2,99,000 একটা বড় সংখ্যা আছে এরকম। শূন্যস্থানের মধ্যে কোনো বস্তুই আসলে আলোর চেয়ে বেশি বেগে চলতে পারে না। আচ্ছা, আমি মাইলেরটা একটু উল্লেখ করেছি আবার এখানে, আমি তো একটু আগে বলছিলাম, তো মাইলে সেটা যায় 1,86,000 মাইল পার সেকেন্ড এরকম ভাবে। তো সব তাড়িত চুম্বক তরঙ্গের বেগ শূন্যের মধ্যে একই, যে তাড়িত চুম্বকের বেগগুলো রয়েছে, তবে তার মধ্যে আলোর বেগটা সবচেয়ে বেশি এবং সবগুলোই সেকেন্ডে 3 লক্ষের কাছাকাছি। এগুলো তাড়িত চুম্বক তরঙ্গগুলো সেখানে রয়েছে তাপ তরঙ্গ, রেডিও ওয়েভ রয়েছে, বেতার তরঙ্গ, ইউভি রে রয়েছে, অতি বেগুনি রশ্মি, তারপরে এক্স রে রয়েছে, গামা রে রয়েছে। তো আমরা সেই সবগুলো নিয়েই কম বেশি কথা বলবো যখন আমরা স্পেকট্রামের আলোচনায় যাব। এবারে আসা যাক আলোকবর্ষ। তারারাও যত আলোকবর্ষ দূরে। আমরা এই লাইনটা কোথায় শুনেছি? এই লাইনটা আমরা শুনেছি মহিনের ঘোড়াগুলির একটা গানে। তো এখন আলোকবর্ষ এই কথাটা আমরা অনেক শুনতে পাই, যেটা গানে দেখতে পাই, কবিতায় দেখতে পাই। তো আলোকবর্ষটা আসলে কি? আলোকবর্ষটা এই যে আমরা আলোর গতি বলছিলাম, যে আলো 1 সেকেন্ডে যায় যতটুকু, সেই গতিতে যদি আলো চলে 1 বছরে, তখন 365 দিনে সে যেই দূরত্বটা অতিক্রম করে, 365 দিনে সে যেই দূরত্বটা অতিক্রম করে, এটাকে বলা হয় আলোকবর্ষ। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কত অনেক 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 বড় ডিস্টেন্স বোঝানোর জন্য আলোকবর্ষের হিসাবটা হয়। এটা আসলে পৃথিবী থেকে যেই দূরবর্তী নক্ষত্র বা যেগুলো আছে সেগুলোকে কিন্তু আলোকবর্ষ দিয়ে হিসাব করা হয়, কারণ দূরত্বটা এত বেশি। এখানে আসলে এই নর্মাল কিলোমিটার, মাইলস, মিটার এগুলো দিয়ে আসলে হিসাব করা হয় না। তো আলোকবর্ষ 9.46 × 10⁻15 মিটার বা 9.46 × 10⁻12 কিলোমিটার। এটা আমরা অবশ্যই মনে রাখবো। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি এটা লিখে নিতে। আর যখনই আমি কোনো কিছু লিখে নিতে বলি ক্লাসে, যদি সেটা তৎক্ষণাৎ আমার বলার সাথে সাথে লিখে নেওয়া নাও যায়, যেহেতু রেকর্ডেড ভিডিওটা আমরা একটু পজ দিয়ে নেই বা প্রয়োজন পড়লে স্ক্রিনশট দিয়ে ফেলতে পারি আমরা। এবারে আসা যাক আলোর বিভিন্ন তত্ত্ব নিয়ে। তো দীপ্তিমান একটা বস্তু থেকে কিভাবে আলো আমাদের চোখে আসে সেটা মূলত 4টা তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রথমটা কণা তত্ত্ব, যেটা নিউটন বলেছিল সেই 1672 সালে। তারপরে তার ঠিক 6 বছর পরেই তরঙ্গ তত্ত্বটা দেন হাইগেন, যেটা 1678 সালে। এরপরে আসে তাড়িৎ চৌম্বক তত্ত্ব। তো এই
ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা দেন হচ্ছে ম্যাক্সওয়েল 1864-তে, সর্বশেষ 1900 সালে কোয়ান্টাম তত্ত্ব, যেটার প্রবক্তা হচ্ছেন ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে, এবং আমরা তাড়িৎ চৌম্বকটা ছিল 1864-তে, আর কোয়ান্টাম তত্ত্বটা আসে ম্যাক্স প্লাঙ্কের 1900 সালে। এবং আমরা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিসও পড়ব পরবর্তীতে, এবং যার সাথে কিন্তু আইনস্টাইনের স্মৃতি বিজড়িত অনেক কথাবার্তাও রয়েছে। তো এবারে বলছিলাম তাড়িৎ চৌম্বক বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে। তো আলোক তরঙ্গ তাড়িৎ চৌম্বক বর্ণালী নামে পরিচিত একটা বিস্তৃত সীমার তরঙ্গ দৈর্ঘ্যের অংশ বিশেষ। এই যে স্পেকট্রামটা বললাম যে একটা বিস্তৃত সীমার তরঙ্গ দৈর্ঘ্য, ওইটার একটা অংশ হচ্ছে আলোক তরঙ্গ। তো এই তাড়িৎ চৌম্বক বর্ণালীটা মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আর কি কি আছে? এখানে আছে দৃশ্যমান আলো, যেটা আমরা দেখছি ভিজিবল লাইট, অবলোহিত বিকিরণ, এটাকে আসলে এইভাবে আমরা বলি না অবলোহিত বিকিরণ, ইনফ্রারেড রে। ইনফ্রারেড রেটা কই দেখা যায়? ইনফ্রারেড রেটা মেইনলি মানে খালি চোখে দেখতে পাই না, আমরা রিমোট কন্ট্রোলে আমরা ব্যবহার করি ইনফ্রারেড রে। বেতার তরঙ্গ, রেডিও ওয়েভ, অতি বেগুনি বিকিরণ, ইউভি রে বা আলট্রাভায়োলেট রে, এক্স রে এবং গামা রে। যদিও বিভিন্ন তাড়িৎ চৌম্বক বিকিরণের উৎস বিভিন্ন এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্যে বিরাট পার্থক্য রয়েছে, কিন্তু মৌলিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর মধ্যে এদের মধ্যে আসলে অনেক মিল আছে, কিন্তু এদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক পার্থক্য একটার সাথে আরেকটার। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যের বৈশিষ্ট্যের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু। সেটা কোনটা মানুষের বডির জন্য ক্ষতিকর, কোনটা পৃথিবীর জন্য ক্ষতিকর, কোনটা ভালো, কোনটা বেশি মানে তাড়াতাড়ি ভেদ করতে পারে, কোনটার ভেদ করতে সময় বেশি লাগে, এগুলো কিন্তু ডিপেন্ড করে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। সো যেই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম, সেটা নিয়ে হচ্ছে আমরা কথা আরও বলবো। তো এটা নিয়ে কিছু বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম যে আলো তো সরল রেখায় চলে, এটা আমরা জানলাম, বা এটা আমরা মানে আলো নিয়ে এতক্ষণ ধরে যে বলছিলাম, তো আলো সরল রেখায় চলে। তো এই তরঙ্গটা হচ্ছে তাড়িত চৌম্বক, এই তরঙ্গটার কথা আমি বলছিলাম। এবং এখানে হচ্ছে যথোপযুক্ত শর্ত সাপেক্ষে তড়িৎ চৌম্বক বিকিরণ সব ধরনের বিকিরণের মতো এখানে কি প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে, অপবর্তন ঘটে, ব্যতিচার ঘটে, সেই আলোর যে একদম বেসিক বৈশিষ্ট্যগুলো সবগুলাই হয়। আর এদের সঞ্চালনের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। শূন্য মাধ্যমের মধ্য দিয়েও কিন্তু এরা সঞ্চালিত হতে পারে। তো মহাজাগতিক রশ্মি বা যেটা হচ্ছে কসমিক রে, এরপরে আসে যাক গামা রশ্মি, রঞ্জন রশ্মি, তারপরে বলছিলাম আলট্রাভায়োলেট রে, আমাদের যেটা ভিজিবল লাইট দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি ইনফ্রারেড রে, রেডিও অ্যান্ড টেলিভিশন ওয়েভ। তো এইবারে আমরা দেখব আরও কিছু ব্যাপার, যে এখানে যে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সিতে কি বোঝাচ্ছে, এখানে ভায়োলেট আসলো কোথা থেকে, ইন্ডিগো আসলো, রেড, এটাও আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। এটা কি এই রংধনুর কথা মনে পড়ে যাচ্ছে যেমন এটা দেখে। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। এখন এই সিরিয়ালটা কিন্তু আমাদের মনে রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তরঙ্গ দৈর্ঘ্য, আমি বলছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্যটা কত, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে যে কোনটা কত দ্রুত ভেদ করবে বা কোনটা আস্তে ভেদ করবে। তো তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয়, ভালো করে এটা মনে রাখুন, এটা লিখে রাখুন, যে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে ভেদন ক্ষমতাটা বেড়ে যাবে, মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, একটার উল্টা। তরঙ্গ দৈর্ঘ্য যদি কম থাকে তাহলে ভেদন ক্ষমতাটা বাড়বে, আর সেই রশ্মিটা তত বেশি ক্ষতিকর হবে, মানে যেটার ভেদন ক্ষমতা যত বাড়বে সেটা তত বেশি ক্ষতিকর হবে। তো এখন আমরা আসি যে গামা রে, এটা সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এটা, এবং এটার ভেদন ক্ষমতা কিন্তু অনেক বেশি, কারণ এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে রেডিও ওয়েভের, বেতার তরঙ্গের, তারপরে আসে ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি, এরপরে দৃশ্যমান আলো আমরা যেটা দেখতে পাই, অতি বেগুনি রশ্মি, এটার সাথে ওজোন লেয়ারের একটা সম্পর্ক আছে, এবং এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কিছু বলবো। তারপরে রয়েছে এক্স রে, এরপরে রয়েছে গামা রে। তো তরঙ্গ দৈর্ঘ্য কম হলে যেটা হয় যে ভেদন ক্ষমতাটা বাড়ে এবং সে রশ্মিটা তত বেশি ক্ষতিকর হয়ে যায় আমাদের জন্য। তো আমি এখানে যেই চার্টটা দিয়েছি, এটা যদি আমরা একটু ফলো করি, আমি বলবো যে এটা সম্ভব হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে এটা, তাহলে পরবর্তীতে যদি কোনো কনফিউশন হয় তাহলে এখানে আমরা দেখে নিতে পারবো আমি যা যা বললাম এটার সাথে একটু মিলিয়ে পড়তে চাইলে। একদম প্রথমে আসি গামা রশ্মির কথায়, বলছিলাম যেটা হচ্ছে খুব ক্ষতিকর একটা রশ্মি। তো বর্ণালীর আমাদের স্পেকট্রামে 10⁻⁻11 মিটারের চেয়ে ছোট যেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো রয়েছে সেই সকল বিকিরণগুলো হচ্ছে গামা রশ্মি। এখানে আমি দুঃখিত যে এখানে গামা রশ্মি লেখা উঠে গিয়েছে, এই একটু ফন্টের প্রবলেমের কারণে। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি, এবং পারমাণবিক বিস্ফোরণের ফলে যে তেজস্ক্রিয় রশ্মিটা উৎপন্ন হয় সেটার অধিকাংশই থাকে গামা রশ্মি। গামা রশ্মির শক্তি দৃশ্যমান আলোর চেয়ে 50,000 গুণ বেশি এটার শক্তি।
এবারে আসছি আমরা গামা রশ্মির কিছু প্রভাব। গামা রশ্মির প্রভাবে কি কি হতে পারে? মানুষের অকালে চুল পড়ে যেতে পারে, ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, এমনকি মানুষ মারাও যেতে পারে। আর এই রশ্মির প্রভাবে মানুষের দেহ পুড়ে যেতে পারে গামা রশ্মি থেকে। এবার আসছে লেজার রশ্মির কথায়। লেজারের ফুল ফর্মটা আমি এখানে একটু বলে দিয়েছি যে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমিউলেটেড এমিশন অফ রেডিয়েশন। কোনো বিশেষ পরমাণুকে যখন ফোটন কণিকা দ্বারা এক্সাইটেড করা হয়, মেইনলি কোনো বিশেষ একটা পরমাণুকে যদি আমি ফোটন কণিকা দ্বারা এক্সাইটেড করি, তখন আসলে লেজার রশ্মিটার সৃষ্টি হয়। তো এই রশ্মিটার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হচ্ছে এটা অনেক বেশি লক্ষ্যভেদী। আমরা ছোটবেলা থেকে অনেকে হয়তো লেজার লাইট দিয়ে খেলেছি, এমন তো আমাদের এটা নিয়ে একটা ধারণা আছে, এটা কিন্তু অসম্ভব রকম লক্ষ্যভেদী। মানে কি? মানে যেখানে এটা মারা হয় লাইটটা, লেজার লাইটটা, সেখানেই কিন্তু যে হচ্ছে লেজারটা পড়ে সেটা অনেক দূরে যেতে পারে, এবং সেটা কিন্তু যে কোনো মিডিয়ামকে, মানে এটার ভেদন ক্ষমতাটা অনেক বেশি থাকে, কিন্তু দেখা যায় যেটা ভেদ করে ফেলে ওই জায়গাটা। হয়তো এমন একটা গ্লাসের মধ্য দিয়ে দিচ্ছি যে এই গ্লাসটা কিছুটা অস্বচ্ছ, পুরোপুরি একদম স্বচ্ছ না, আবার একদমও অস্বচ্ছ না, মানে একদমও অভেদ্য না, দুর্ভেদ্য না, কিন্তু সেটার মধ্য দিয়েও দেখা যাচ্ছে যে সেটা কিন্তু চলে যাচ্ছে কিছুটা হলেও। লক্ষ্যভেদী। আর এটা থাকে একক রঙের, একটা রঙের, আমরা যেটা দিয়ে তীব্র শক্তি সম্পন্ন থাকে। এবং এখনকার দিনে এটা অনেক বেশি দেখা যায় আমাদের ঢাকা শহরে ট্রাফিক পুলিশরা হচ্ছে কিন্তু লেজার লাইটের ব্যবহারটা অনেক বেশি দেখা যায়। আর এটা অনেক দূরত্ব অতিক্রম করার পরও এটা কিন্তু দিকের বিচ্যুতি ঘটে না। আমরা যারা সাধারণ লেজার লাইট দিয়ে খেলেছি তারাও এটা জানি। ইনফ্যাক্ট অনেক সময় আমরা প্রেজেন্টেশন দেবার সময় কিন্তু দেখা যায় যে আমরা লেজার লাইটের ব্যবহার করে থাকি। আচ্ছা, তো লেজার লাইট নিয়ে আসলে আর খুব বেশি আমি এখানে বলার মতো একটা ইনফরমেশন যেটা দিয়েছি যে বিজ্ঞানী মাইম্যান মূলত এটা আবিষ্কার করেন 1960 সালে লেজার রশ্মি। তো আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব। এবারে চলে যাচ্ছি বেতার তরঙ্গে। বেতার তরঙ্গের বেশ কিছু প্রকারভেদ রয়েছে, কিন্তু তার আগে আমি একটু এটার স্পেকট্রাম, এটার অবস্থানটা নিয়ে একটু বলে নেওয়া ভালো। যে 10⁻⁴ মিটারের বেশি বা 10⁻⁴ থেকে 5 মাল্টিপ্লাইড বাই 10⁴ মিটার দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য হলো বেতার তরঙ্গ। আর সবচেয়ে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হলো বেতার তরঙ্গ। আমি একদম প্রথমে এটা বলেছিলাম যে সবচেয়ে বামে রয়েছে বেতার, সবচেয়ে ডানে রয়েছে গামা। অ্যান্টেনা দ্বারা বিকীর্ণ যে তাড়িত শক্তি মুক্ত স্থানে তাড়িত চৌম্বক তরঙ্গ হিসেবে সঞ্চালিত হয়ে থাকে, তাকে বলা হয় বেতার তরঙ্গ। আমাদের আসলে বেসিক আলোচনার জন্য আমরা বলছি, প্রিলিতে আমাদের এগুলো থেকে এ ধরনের প্রশ্ন আসবে না, কিন্তু এরপরেও আমরা বোঝার জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো একটু ভালো মতো শিখে নিব, বা আমরা অন্তত বুঝবো। আর বেতারে কি ধরনের তরঙ্গ, মানে বেতারে কি ধরনের ওয়েভ আমরা দেখতে পাই? একটা হচ্ছে মিডিয়াম ওয়েভ বা শর্ট ওয়েভ, এটা হচ্ছে মূলত ব্যবহার করা হয়। আর টেলিভিশনের জন্য যে শর্ট ওয়েভ ব্যবহার করা হয় সেটার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 3 সেন্টিমিটারের মতো। সবাইকে বলবো একটু লিখে নিতে। বেতার তরঙ্গকে কয়েক ভাগে ভাগ করা হয়। আমি বলছিলাম একটু আগে যেটা, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে রাডার তরঙ্গ, আর একটা হচ্ছে টেলিভিশন তরঙ্গ। এবারে আসা যাক বেতার তরঙ্গ, শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ ও মাইক্রোওয়েভ নিয়ে। তো এইখানে আসলে আমি মূলত এক একটার দৈর্ঘ্যগুলোকে এখানে আসলে উল্লেখ করেছি। তো আমি বলবো যে ভিডিওটা পজ দিয়ে এই অংশটা একটু সবাই আমরা অবশ্যই লিখে নিব, এবং আমরা এই পার্টটা একটু মুখস্থ করে ফেলবো, কারণ এটা আসলে সরাসরি এখানে মানে আমাদের এই তথ্যগুলো আমাদের একটু মনে রাখা উচিত যদি এমসিকিউতে আসে সেটার জন্য। মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভ, রেডিও ওয়েভ, আর হচ্ছে মাইক্রোওয়েভ। এবারে আসা যাক দৃশ্যমান আলো নিয়ে। তো আলো নিয়ে আমি বারবার বলছিলাম এটা হচ্ছে এক ধরনের একটা তাড়িত চুম্বক তরঙ্গ। তো 4 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻7 থেকে 7 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻7 মিটার, যেটা বা 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ হলো দৃশ্যমান আলো। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটা তথ্য। এই তথ্যটা আমরা নোট ডাউন করে ফেলি। আর যে আলোতে দেখি সেটা দৃশ্যমান আলো, তবে দৃশ্যমান আলোর আবার সব তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এক নয়। আমি বলছিলাম না একটু আগে স্পেকট্রামটা দেখানোর সময় যে এটা কি দেখাচ্ছে, এরকম যে একদিকে বেশি একদিকে কম, এক সাইডে রয়েছে রেড এক সাইডে রয়েছে ভায়োলেট। এটার কারণটা কি? এটার কারণটা আসলে এইখানে আমি যে ছবিটা দিয়েছি, এখানে আমি একদম পুরোটা সিরিয়ালটাই দিয়ে দিয়েছি ওয়েভলেংথগুলো ন্যানোমিটারে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে 700 ন্যানোমিটার হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অন্যদিকে 400 ন্যানোমিটার হচ্ছে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমরা কি বুঝতে পাচ্ছি যে এই পুরো, আমরা যদি এই রংধনুর মতো এটা দেখি ভিজিবল লাইটের, তাহলে হচ্ছে আমাদের কাছে ধরলাম এটা রংধনু, তাহলে এটা দেখে কি মনে হচ্ছে? এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি, আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। তাহলে এখন আমাদের এটা মাথায় আসতে পারে, আচ্ছা তাহলে এটা মনে রাখার কোনো ওয়ে আছে বা কিছু এমন, যেটাতে আমি কিভাবে মনে রাখবো সিরিয়ালটা?
আমরা ছোটবেলায় পড়েছি না যে রংধনুর 7টা রং মনে রাখার জন্য একটা নিমানিক, যে বেনি আসহ কলা। তো বেনি আসহ কলাতে কি ছিল? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ওটা আসলে সিরিয়ালটাই চলে আসে। বেগুনি, এই যে বেনি আসহ কলা, এখানে কিন্তু চলে এসে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। বেগুনিটা হচ্ছে, এটা হচ্ছে ছোট থেকে বড়তে গেল আর কি, বেনি আসহ কলা। এটা মনে রাখলে আমাদের হয়ে যাবে এই ওয়েভলেংথ ইন ন্যানোমিটারের যেই মানে সিরিয়ালটা, এটা মনে রাখার জন্য। তো এই যে ছোট থেকে বড় অনুযায়ী সাজালে পাওয়া যায় বেনি আসহ কলা, যেটা আমি বললাম। আর অবলোহিত বিকিরণ বা ইনফ্রারেড রে, এটা হচ্ছে 10 থেকে 10^3 থেকে 10^7 মিটার। এইটার আসলে আমরা সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে, আমরা ছোটবেলা থেকেই সবাই কম বেশি রিমোট কন্ট্রোল ব্যবহার করে আসছি, তো সেখানে যে ইনফ্রারেড ব্যবহৃত হতে দেখা যায়। শুধু তাই নয়, আমার মনে পড়ে যে ব্লুটুথ যখন থেকে সেটগুলোতে আস্তে আস্তে অ্যাভেলেবল হওয়া শুরু করলো, ব্লুটুথ আসার আগে নকিয়ার বেশ কয়েকটা সেটে ইনফ্রারেড ছিল, যে খুব কাছাকাছি রেখে হচ্ছে আপনার ওই একটা থেকে আরেকটাতে কিছু ফাইল ট্রান্সফার করা যেত। সো সেটা মানে আমরা দেখতে পাই যে এই ইনফ্রারেড রেটা মেইনলি আমরা রিমোট কন্ট্রোলের মধ্যে দেখতে পাই, মানে রিমোট কন্ট্রোলের মধ্যে এটার ব্যবহারটা দেখতে পাই, খালি চোখে দেখতে পাই না যদিও। আর আলট্রাভায়োলেট রে যেটা, সেটা হচ্ছে 5×10^7 মিটার থেকে 6×10^10 মিটারের মধ্যে হচ্ছে এটার মানে আমাদের যে বিকিরণটা। তো এইটা আমরা একটু, এই তথ্যগুলো আমরা একটু লিখে ফেলা ট্রাই করব এখনই। এবারে আসা যাক এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। এখানে আমি মোটামুটি যা যা বললাম, তো এইগুলোই আসলে এখানে আবার আমি একটা পিকচার দিয়ে বোঝালাম। এবারে ইনফ্রারেড রে নিয়ে আমি বলি। তো 10^7 থেকে 10^3 মিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ বলছিলাম, এটা হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। উইলিয়াম হার্শেল 1800 সালে এই বিকিরণ আবিষ্কার করেন। প্রশ্ন আসতেই পারে যে কে অবলোহিত রশ্মি আবিষ্কার করেন? উইলিয়াম হার্শেল। কত সালে? 1800 সালে। সূর্য থেকে যে বিকীর্ণ তাপ আসে সেটাও কিন্তু বলা হয় অবলোহিত রশ্মি। আর কাঠের আগুন বা বৈদ্যুতিক চুলা থেকে যে তাপ বিকীর্ণ হয় তাও হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। এটার আরো কিছু ব্যবহার আছে। মাংসপেশির ব্যথা নিরাময় করার জন্য, অন্ধকারে ছবি তুলতে ব্যবহৃত হয়ে থাকে, আবহাওয়ার পূর্বাভাস দিতে, এবং কিছু স্কিন ডিজিজের জন্য এবং বাতের ব্যথা সেটার জন্যও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ইনফ্রারেড রে। এবং শিল্প কারখানায় আমরা এই অবলোহিত রশ্মির ব্যবহার দেখতে পাই। এবারে আসা যাক এক্স রে। এটার সাথে আমরা ভাই সবাই পরিচিত, আমাদের কম বেশি, আমি জানি না হয়তো এই ক্লাস করছে জীবনে একবারও তার এক্স রে করা লাগেনি এমন মানুষ আমি জানি না, অন্তত কেউ আছে কিনা এই মুহূর্তে। তো আমি আবারও দুঃখিত, এখানে রশ্মি হয়ে গেছে, এটা ফন্টের সমস্যার জন্য রশ্মি হবে। তো এটা হচ্ছে গামা রশ্মির চেয়ে বড়, এবং এইখানে আমি দিয়েছি যে দৈর্ঘ্যের রশ্মিটা হচ্ছে এক্স রে। এখানেও রশ্মির মতো দেখাচ্ছে, রশ্মি, এটা হচ্ছে রশ্মি, এটা হচ্ছে রশ্মি। এই রশ্মিটা মানুষের দেহের নরম অংশের মধ্য দিয়ে যেতে পারে, আমাদের দেহের নরম অংশের মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু হাড় বা টিউমারের মধ্য দিয়ে যেতে পারে না। এই জন্যই কিন্তু যখন দেখা যায় যে আমাদের কোনো হাড় ভেঙেছে কিনা, কিংবা বডির কোনো ভেতরের পার্টসের কিছু একটা ডাক্তার পর্যবেক্ষণ করতে চায়, তখন কিন্তু আমাদেরকে এক্স রে করবার জন্য সাজেস্ট করা হয়, মানে প্রেসক্রাইব করা হয় যে আমরা যাতে এক্স রে করি। রঙিন টেলিভিশন হতে মৃদু রঞ্জন রশ্মি বের হয়। এক্স রের বাংলা হচ্ছে রঞ্জন রশ্মি। হাড়ের ভাঙা বা ফাটল ও টিউমারের উপস্থিতি নির্ণয়ে এটি ব্যবহৃত হয়। এটা আমরা সবাই জানি এক্স রে আসলে কেন ব্যবহৃত হয়ে থাকে। হাড়ের ফাটল, ভাঙা বা আমাদের বডির কোনো ইনার পার্টকে যদি ডাক্তার সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে চায়। এবারে আসে অতি বেগুনি রশ্মি। এটা কোথায় দেখা যায়? এটা বোধহয় সবচেয়ে বেশি দেখা যায় শুধু তা না, মানে এটা বোধহয় সবচেয়ে বেশি শোনা যায় হচ্ছে আমাদের দেশের বিভিন্ন ক্রিমের বিজ্ঞাপনে, যে ত্বককে রক্ষা করে আলট্রাভায়োলেট রে থেকে, বা ত্বককে রক্ষা করে অতিবেগুনি রশ্মি থেকে। তো এটা আসলে আমাদের শরীরের জন্য এটা মানে যথেষ্ট অপকারিতা রয়েছে। আর আমরা জানি যে আলট্রাভায়োলেট রেটা হচ্ছে ওজোন লেয়ারের সাথে সম্পৃক্ত। ওজোন লেয়ার হচ্ছে এই আমাদেরকে, মানে আমরা যে আলট্রাভায়োলেট রে থেকে আমাদের এই রক্ষাটা, সেটা হচ্ছে ওজোন লেয়ার সেখানে একটা ফিল্টারের মতো কাজ করে। তো স্পেকট্রামে 5×10^7 মিটার থেকে 6×10^10 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিটাই হচ্ছে অতিবেগুনি রশ্মি। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, আমরা এটা লিখে ফেলবো এবং আমরা এটা মুখস্থ করে ফেলবো। এই রশ্মি ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, এবং বেশিক্ষণ যদি এটা থাকি তাহলে কিন্তু এটা ক্ষতি করে, এবং বিশেষ করে কিন্তু এটা চোখের ক্ষতি করে, এবং আলট্রাভায়োলেট রে এর কারণে এটা ক্যান্সারের কারণও হয়। এবারে আসা যাক ফোটন। ফোটনটা কি? ফোটন হচ্ছে আলোর কণা, বা এটা হচ্ছে একটা একক, এটা একটা ইউনিট। এবং প্লাঙ্কের তত্ত্ব অনুসারে যদি বলি তাহলে হচ্ছে আলোক রশ্মি ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেট হিসেবে হচ্ছে গমন করে। এখন এই প্রত্যেক রঙের আলোর জন্য এই
প্যাকেট আকারের একটা লোয়েস্ট একটা মান আছে, এই লোয়েস্ট ভ্যালু সম্পন্ন যে কণাটা মানে ইউনিটটা, এটাকে বলা হয় হচ্ছে ফোটন। এবারে আসি আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে। কোনো ধাতুর উপর যখন আলো পড়ে তখন আলোর ফোটনের ক্রিয়ায় সেই ধাতুটা থেকে, ধাতুর উপর যখন আলো পড়ে, আলোর ফোটনের ক্রিয়ায় সেই ধাতুটা থেকে ইলেকট্রন নির্গত হয়, এটাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। বলছিলাম না একদম প্রথম দিকে যে এর সঙ্গে আইনস্টাইনেরও সম্পৃক্ততা রয়েছে, সেটা হচ্ছে আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে, যে কোয়ান্টাম তত্ত্বের কথা বলছিলাম, সেই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন এবং এজন্যই কিন্তু তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। 1873 সালে ডব্লিউ স্মিথ নামক একজন টেলিফোন অপারেটর এই আলোক তড়িৎ ক্রিয়া প্রথম পর্যবেক্ষণ করেন কে? ডব্লিউ স্মিথ, আলোক তড়িৎ ক্রিয়া। এবারে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়ব, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। তো আমরা সবাই এটার সাথে পরিচিত। যেমন আমি ক্লাসটা নেওয়ার আগে একটু আগে আয়নার সামনে দাঁড়িয়ে একটু দেখলাম যে মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরা সবাই কিন্তু আয়নার সামনে দাঁড়াই। তো যে আয়নায় হয়টা কি আসলে, বা যে পানিতে আমরা দেখতে পাই নিজেদেরকে, বা এরকম যে কোনো চকচকে কোনো কিছুর মধ্যে, এটা হচ্ছে প্রতিফলন ঘটে। তো কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময়, স্বচ্ছ মাধ্যমের মধ্যে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে আলো যখন সেই মাধ্যমটাতে ফিরে আসে, সেটাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিফলন। আয়না এটার সবচেয়ে বড় এক্সাম্পল আমাদের কাছে। তা আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এটা আসলে এখানে খুবই কেতাবি ভাষায়, তো আমি এত কঠিনভাবে বলছি না। সেটা হচ্ছে আলো যখন একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাচ্ছে, তখন যাওয়ার সময় সেটা আমরা দেখতে পাবো যে আলোক রশ্মিটা দিক পরিবর্তন ঘটে। মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, ধরলাম যে বায়ু থেকে, ধরলাম যে একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে, তখন এই যে দিক পরিবর্তনটা, এই ঘটনাটাকেই মূলত বলা হয় আলোর প্রতিসরণ। এটা নিয়ে আরো ডিটেইলস আমি বলছি একটু পরে। তো এবারে বলি যে আলোক রশ্মি যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে প্রতিফলিত হয় তাকে আমরা বলি প্রতিফলক পৃষ্ঠ। যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে প্রতিফলিত হয় প্রতিফলক পৃষ্ঠ। যেমন আয়না, প্রতিফলক পৃষ্ঠটা যত বেশি মসৃণ হয় তত বেশি আলোর প্রতিফলন হয়, যত বেশি মসৃণ হবে তত বেশি আলোর প্রতিফলন হবে। তো আমরা জানি যে সবচেয়ে বেশি প্রতিফলন এখানে করতে পারে হচ্ছে সাদা রং। এই জন্যই যখন আমরা সিনেমা হলের পর্দার দিকে যদি তাকাই, সেটা কিন্তু সাদা থাকে। আমরা যখন প্রজেক্টরটা সাদা কেন? ওটা সেই জন্যই থাকে। ওটা কালো দেয় না কেন? কালো দিলে হচ্ছে এটা অ্যাবজর্ব করে ফেলবে অনেক বেশি। কোনো কালো বস্তুর উপর আলো পড়লে তা প্রকৃতপক্ষে প্রতিফলিত হয় না, বরং ওই তল কর্তৃক শোষিত হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা ওখানে সাদা ব্যবহার করি, কালো ব্যবহার করি না। এই জন্য কিন্তু ক্যামেরা, দূরবীন, এই আলোক যন্ত্রগুলোর ভেতরের অংশটা কালো করা হয়। আবার সাদা তলের ক্ষেত্রে সব রঙের আলোই প্রতিফলিত হয়, এজন্য সিনেমায় সাদা রঙের পর্দা ব্যবহার করা হয়। বললাম একটু আগে, এতে যেটা হয় যে যেই প্রতিবিম্বটা আসে ওটার মানে ঔজ্জ্বল্যটা আরো বেড়ে যায়। প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। যেটা বললাম সেটা হচ্ছে মসৃণ হলে সেটা খুব সুন্দরভাবে প্রতিফলনটা ঘটে আর কি। এবার আসা যাক দর্পণের কথায়, বা আমাদের মিরর। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, যে মসৃণ তলে একদম মসৃণ আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাকে আমরা কি বলি? দর্পণ বলবো। দর্পণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ নিয়ে আমরা খুব ভালো মতো জানি, যেটা আমরা সমতল পৃষ্ঠ এবং মসৃণ হবে এবং আলোর খুব নিয়মিত প্রতিফলন ঘটবে, সেটাকে আমরা সমতল দর্পণ বলি। আমরা চেহারা দেখার জন্য যে আয়নাটা ব্যবহার করি সেটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণে নিজের পূর্ণ চেহারা দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার অর্ধেক হওয়া প্রয়োজন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এটা। সমতল দর্পণে যদি আমি আমার নিজের পুরোপুরি চেহারাটা দেখতে চাই, তাহলে সমতল দর্পণের লেন্থটা কতটুকু হওয়া উচিত? আমার যতটুকু হাইট, আমার হাইট ধরলাম 5 ফুট 4, এটার অর্ধেক হতে হবে। তাহলে হচ্ছে সমতল দর্পণে আমার পূর্ণ চেহারা আমি দেখতে পাবো, কারণ দর্পণের দৈর্ঘ্যটা আমার উচ্চতার অর্ধেক হওয়া প্রয়োজন। এক্ষেত্রে যেটা বলছিলাম যে যদি কেউ হয় মানে আমি যেটা বললাম আমি 5 ফুট 4, তাহলে এটার অর্ধেক হতে হবে সেই সমতল দর্পণের দৈর্ঘ্যটা। এবারে আসা যাক আরেকটা কি, সেটা হচ্ছে গলীয় দর্পণ। এটাও তো আমরা সবাই কম বেশি দেখেছি, গাড়িতে এটা অনেক দেখা যায়, লুকিং গ্লাস যেটা আমরা বলে থাকি। কোনো বক্র প্রতিফলক তল, বক্র এখানে প্রতিফলক তলটা কিন্তু বক্র, গাড়ির যেটা সেটা কিন্তু একদম প্লেন না, এবং কোনো গোলকের অংশবিশেষ হয় তাহলে তাকে গলীয় দর্পণ বলে। এখন আমরা
এই স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণটা কয় ধরনের হতে পারে সেটা আমরা দেখব। উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ, অবতল দর্পণটা কি? অবতল দর্পণটা হচ্ছে যেটা হচ্ছে কনকেভ মিরর, কোনো ফাঁপা গোলকের ভেতরের বা অবতল অংশের। আচ্ছা, সেটা হচ্ছে আমি যদি হাতটাকে এমন করি, তাহলে দেখব এই যে ভেতরের অংশটা, এটাকে যদি আমি বলি যে ভিতরের বা অবতল পিঠের কিছু অংশ যদি মসৃণ হয় বা প্রতিফলক রূপে কাজ করে, সেটাকে আমরা বলবো অবতল দর্পণ, কনকেভ মিরর যেটা। আর উত্তল দর্পণ বা যেটা হচ্ছে কনভেক্স মিরর, সেটা হচ্ছে কোনো ফাঁপা গোলকের বাইরের, ধরলাম এটার বাইরের বা উত্তল পিঠের কিছু অংশ যদি মসৃণ হয় বা প্রতিফলক রূপে কাজ করে, তবে তাকে উত্তল দর্পণ বলে। এটা আসলে আমি ইংরেজিতে আমার মনে হয় যেটা মনে রাখাটা এইভাবে সহজ ছিল, যেটা কনকেভ মানে কনকেভ, ওখান থেকে মনে রাখলাম কেভ মানে হচ্ছে গুহা, তো ওখানে হচ্ছে ওইভাবে। আচ্ছা ঠিক আছে, যদি ভেতরের অংশ গুহার মতো এমন, অবতল উত্তল এভাবে। তো এটা আসলে যার যেভাবে সুবিধা হয়, যদি মনে হয় ইংরেজিতে এই কনকেভ কনভেক্সের হিসাবে মনে রাখবো, তো অবতল উত্তল যার যেভাবে সুবিধা হয়। কিন্তু আমাদের কিন্তু এটা বুঝতে হবে কোন ধরনের দর্পণ হচ্ছে অবতল, কোন ধরনের দর্পণ হচ্ছে উত্তল, মানে কোন ধরনের দর্পণ হচ্ছে আমাদের উত্তল। এবারে আসা যাক যে মুখমণ্ডলের বিবর্ধিত সোজা প্রতিবিম্ব তৈরি যাতে রূপচর্চা ও দাড়ি কাটার সুবিধা হয়, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণের ব্যবহারগুলো। তারপরে দন্ত চিকিৎসকগণ, আমরা যদি কেউ কোনো ডেন্টিস্টের কাছে যেয়ে থাকি তাহলে দেখবো যে এক ধরনের মিরর ইউজ করে থাকে, কিন্তু সেটা দিয়ে হচ্ছে দাঁতের ভেতরের অংশের মানে সূক্ষ্মভাবে সেটাকে দেখার জন্য। তো সেখানেও আমরা দেখতে পাবো অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে যেমন টর্চ লাইট, স্টিমার বা লঞ্চের সার্চ লাইট, সেখানেও কিন্তু অবতল দর্পণের ব্যবহার থাকে। রাডার ও টিভি সংকেত সংগ্রহ, সেখানেও কিন্তু অবতল দর্পণের ব্যবহার থাকে। আর আরেকটা জায়গাতে সেটা হচ্ছে চোখ, কান, নাক, গলা, এগুলো পরীক্ষার ক্ষেত্রে অবতল দর্পণের ব্যবহার থাকে। এবারে আমরা উত্তল দর্পণের কিছু ব্যবহার নিয়ে বলি। সেটা হচ্ছে আমি বলছিলাম একদম প্রথম দিকেই যে আমরা যখন এরকম স্ফেরিক্যাল মিররের কথা বলছি, মানে মিররের কথা বলছি, যে এই গোলীয় দর্পণ যেটা, সো এই স্ফেরিক্যাল মিররের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমরা যখন দেখি যে এই গাড়ির যে মানে ভিউ মিরর, বা যেটাকে আমরা একদম বাংলা ভাষায় লুকিং গ্লাস বলি, তো সেটাকে, তো এটা হচ্ছে একটা কথা। আর আমরা আরেকটা দেখি যে এটা টেলিস্কোপের মধ্যে হচ্ছে উত্তল দর্পণের ব্যবহার হয়ে থাকে। আর রাস্তা আমরা দেখব যে প্রতিফলক রূপে এটার উত্তল দর্পণের যেমন এই ধরনের ব্যবহার কোথায় দেখা যায়, যে আচ্ছা আমি যদি ঢাকার নিকেতনের কথা বলি, যেমন নিকেতনে হচ্ছে এটা আছে যে একটা রোডে ঢুকলে ওইখানে একটা কর্নারে হচ্ছে এমন একটা উত্তল দর্পণ দেয়া, তো তাতে যেটা হয় যে আমি এইখান থেকে দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা, ওই দিক দিয়ে যে আসছে সেই গাড়িটাও দেখতে পাচ্ছে এই দিক দিয়ে কেউ আসছে কিনা। তো এই কাজে হচ্ছে মূলত ব্যবহার করা হয়, টেলিস্কোপে ব্যবহার করা হয়ে থাকে। আমরা কিন্তু এগুলো একদম এখনই আমরা নোট ডাউন করে ফেলবো, কারণ উত্তল দর্পণের ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মানে আসলে আমরা আলো পড়ছি, বাট দর্পণ, লেন্স, এগুলো নিয়ে ভালো মতো যদি আমাদের আইডিয়া না থাকে, তাহলে আসলে সেই পড়াটা কখনোই ঠিক মতো হয়নি। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে যে উত্তল দর্পণ নিচের কোনটিতে উত্তল দর্পণের ব্যবহার রয়েছে বা কোনটিতে অবতল দর্পণের ব্যবহার রয়েছে, এ ধরনের। সমতল দর্পণের ব্যবহার, যেটা আমাদের চেহারা দেখায় না, বহুবার বললাম অলরেডি, পেরিস্কোপ তৈরিতে এটা ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতেও কিন্তু এই সমতল দর্পণের ব্যবহার রয়েছে। আচ্ছা, চোখের ডাক্তারগণ রোগীর দৃষ্টিশক্তি পরীক্ষার জন্য যে বর্ণমালা পাঠ, আমি চশমা ব্যবহার করি, তো আমার মতো যারা অন্যরা দেখছেন চশমা ব্যবহার করেন বা কখনো গিয়েছেন কোনো চোখের ডাক্তারের কাছে, তো তখন তারা হচ্ছে দৃষ্টিশক্তি পরীক্ষার জন্য যে ABCD পড়তে দেয়, তো বলবো যে সেই বর্ণমালা পাঠের জন্য যেই মিররটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সমতল দর্পণ। বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতিতে যেমন টেলিস্কোপ, ওভারহেড প্রজেক্টর, লেজার, এগুলোতে, নাটক, চলচ্চিত্র ইত্যাদিতে শুটিংয়েও কোনো স্থানের যদি ওখানে মানে লাইটিংয়ের জন্য ওই জায়গাটার কি বলবো যে ঔজ্জ্বল্যটা যদি অনেক বাড়ানোর প্রয়োজন পড়ে, তখনও দেখা যায় সেখানে এই প্লেন মিরর বা সমতল দর্পণের ব্যবহার হয়ে থাকে। এবার আসি সিলভারিং। সিলভারিংটা কি? সিলভারিংটা হচ্ছে সহজ কথায় যে কাচের একদিকে সিলভার ধাতুর প্রলেপ দেয়া হয় কিন্তু, এবং সেভাবেই কিন্তু আসলে একটা আয়না তৈরি করা হয়, দর্পণ তৈরি করা হয়। তো এটাকে হচ্ছে সিলভারিং বলে। তো আমরা কিন্তু যেই আয়নায় চেহারা দেখি সেটারও কিন্তু একটা পাশে সিলভারিং করা হয়েছে, এবং দ্যাটস ওয়াই কিন্তু আমরা এরকম প্রতিফলনটা দেখতে পাই। তো এইবারে আসা যাক লেন্স নিয়ে। লেন্স একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। লেন্স বলতে যদিও আমরা মোস্টলি আসলে লেন্স বললে আমাদের মাথায় প্রথমে আসে যে কন্ট্যাক্ট লেন্স, যেটা হচ্ছে মানুষ রূপচর্চার জন্য বেশি ব্যবহার করে থাকে। তো আমরা সেই লেন্সের ব্যবহার নিয়ে আমরা এবারে একটু কথা বলছি। তো আসলে লেন্সের আরও অনেক কিছুই আছে। তো উত্তল লেন্সকে আতশী কাচ হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা এটা
দেখেছি যে যেটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, সহজ কথায় এটা হচ্ছে আলোক রশ্মিকে যেটা করে যে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে, এবং একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে কি করা হয়, যেটা হচ্ছে আগুন জ্বলে বা এমন। তো ধরুন এটাকে কিভাবে বলা যায়, যে আমরা এটা অনেকেই হয়তো ছোটবেলায় মজা করে করেছি, বা এখনো যদি এটা হচ্ছে ছোটবেলা বলে না, মানে এখনো যদি কেউ দুষ্টামি করে এরকম করতে চায়, যে ধরলাম রৌদ্রের মধ্যে যে অনেক অনেক মানে ভালো মতো হিট পড়তেছে, এমন একটা সময় যদি হচ্ছে ধরে ম্যাগনিফাইং গ্লাস, সেটা এক বিন্দুতে কিন্তু নেয় পুরো জিনিসটা নিয়ে হচ্ছে এমনভাবে ওই সে হচ্ছে আমি বলবো যে কেন্দ্রীভূত করে, দেখা যায় যে আগুন ধরে যায় কোনো একটা জায়গাতে বা একটা জায়গা পুড়ে যায় ম্যাগনিফাইং গ্লাস থেকে। তো শত্রুপক্ষের জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞানী আর্কিমিডিস প্রথমে উত্তর লেন্সকে আতসী কাঁচ মানে ম্যাগনিফাইং গ্লাস হিসেবে হচ্ছে ব্যবহার করেছিলেন। তো এটার ব্যবহার কোথায় হয়? এটার ব্যবহার চশমাতে হয়, এটার ব্যবহার ক্যামেরাতে হয়, তারপরে বিবর্ধক কাঁচ, দেন হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রতে হয়। এই আলোক যন্ত্রগুলোতে উত্তল লেন্সের ব্যবহার হয়ে থাকে। আর অবতল লেন্স প্রধানত চশমায় ব্যবহার করা হয়, আমরা দেখতে পাবো এটা নিয়ে যে কোনটায় কি কি। আর সিনেমাস্কোপ, প্রজেক্টর এবং গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রেও অবতল লেন্সের ব্যবহার হয়ে থাকে। তো আমরা দেখছিলাম লেন্সের ব্যবহার নিয়ে। তো আমরা এবারে আসি লেন্স শনাক্তকরণ, যে এইটা আসলে আমি কেমনে বুঝবো যে কোন লেন্সটা হচ্ছে উত্তল লেন্স, কোনটা হচ্ছে অবতল লেন্স, এটা কিভাবে বুঝবো? তো এটার এখানে একটা টেকনিক আমি লিখেছি, যে লেন্সের খুব কাছাকাছি কিন্তু পেছনে একটা আঙুল যদি আমি ধরি, ভালো মতো শুনুন, লেন্সের খুব কাছাকাছি কিন্তু লেন্সের পেছনে একটা আঙুল যদি আমি ধরি এবং এটাকে যদি সোজা দেখায় এবং আকারে যদি বড় দেখায়, তবে সেটা হচ্ছে উত্তল লেন্স। আর যদি সেটাকে সোজা দেখায় এবং আকারে ছোট দেখায়, সেটা হচ্ছে অবতল লেন্স। তো আমাদের যেমন আমার এই চোখের এটা হচ্ছে মাইনাস পাওয়ার, এখন এই যে মাইনাস পাওয়ারের চশমা, তো আমরা যখন মাইনাস পাওয়ারের চশমা দিয়ে যদি আমরা দেখি, তখন এখানে কি হয় যে আমরা দেখা যায় যে ধরুন আমি যদি এটাকে দেখি এখন এইভাবে নর্মালি যে কোনো জিনিসের দিকে যদি আমি তাকাই এটাকে খুলে, তাহলে মনে হবে যে অনেক ছোট ছোট মনে হবে এমন। তো এইভাবে আসলে জিনিসটাকে বোঝা যায় যে সেটা হচ্ছে যদি এমন ছোট দেখায় সেটা হচ্ছে আমাদের অবতল লেন্স বা কনকেভ লেন্স, আর যদি বড় দেখায় তাহলে সেটা হচ্ছে উত্তল লেন্স। তো আমার মনে পড়ে এই লেন্সের শনাক্তকরণ নিয়ে আমার এসএসসির ভাইভাতে হচ্ছে এসএসসির প্র্যাকটিক্যালের ভাইভাতে আমাকে যিনি এক্সটার্নাল তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন এটা, যে তোমার চোখের যে চশমাটা সেটা কোন লেন্স, উত্তল লেন্স নাকি অবতল লেন্স। তো এইটা হচ্ছে আমরা মনে রাখতে পারি জাস্ট এই টেকনিকটার মধ্য দিয়েই। তো আপনার ঘরে যদি কারো চশমা থেকে থাকে, কোনো চশমা ব্যবহারকারী, সেটা আপনার বাবা মা হতে পারে বা অন্য কেউ হতে পারে, তো তখন আপনি বুঝতে পারবেন যে চশমার যে প্লাস মাইনাসের কথা বলা হয়, তো ওইটা আসলে ওই উত্তল লেন্স আর অবতল লেন্সের ব্যাপার, কনকেভ অ্যান্ড কনভেক্স লেন্স। এবারে আসা যাক একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, সেটা হচ্ছে ক্রান্তি কোণ বা সংকট কোণ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, ডেন্স মিডিয়াম থেকে যখন লাইট মিডিয়ামে যায়, তখন যেটা হয় যে অভিলম্ব থেকে আরো দূরে বেঁকে যায়। যে অভিলম্বটা থাকছে মাঝখানে, যেই সেটা থেকে কি হয়, সেটা থেকে আরো বেঁকে যাচ্ছে, এবং এটার ফলে যা হয় আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণটা বড় হয়। আপতন কোণ কি? আপতন কোণ হচ্ছে প্রথম যেই রেটা আসলো, তারপরে এই যে অন্য মিডিয়ামে যাওয়ার পর যে সে বেঁকে গেল, পরের কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। নির্দিষ্ট বর্ণের কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। তো এটা আসলে আমি একটু পরে একটা ছবি দেখাবো, তারপর এটা ক্লিয়ার হবে পুরোপুরি। এখন জিনিসটা একটু কল্পনা করে নিই আমরা। তো সেই 90 ডিগ্রি হয় যেই আপতন কোণটার জন্য, এই আপতন কোণটাকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। যেমন হীরার ক্রান্তি কোণ হচ্ছে 24 ডিগ্রি। এখানে বায়ু হলো হালকা মাধ্যম, এখানে বায়ু হলো কি? বায়ু হলো হালকা মাধ্যম। তো এখানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যখন যায়, তখন হচ্ছে কি হচ্ছে, তখন হচ্ছে আমাদের আপতন কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি যখন হয়ে যায়, তখন সেই আপতন কোণটাকে বলা হয় হচ্ছে ক্রান্তি কোণ বা সংকট কোণ। আচ্ছা, একটু ক্লিয়ার হবে এটা, কোনো সমস্যা নেই, আমি একটু পরে একটা ফিগার দিয়ে এটা বোঝাবো। এখন আসলে একটু আমরা কোনো রকম একটু শুনে রাখি জিনিসটা, আর এগুলো কিন্তু অবশ্যই আমরা নোট ডাউন করে নিব, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো। এবারে আসছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আসে, আমরা কিন্তু একটা জিনিস বলছিলাম যেটা কিন্তু বাঁকিয়ে যায়, বেঁকে যায়, বেঁকে সেটা 90 ডিগ্রি হয়ে গেলে এটা বলে ক্রান্তি কোণ। যদি 90 ডিগ্রির চেয়েও বেঁকে যায় তখন কি হবে? তখন 90 ডিগ্রির চেয়েও বেঁকে গেলে না, ওটা সেম মিডিয়ামে আবার চলে আসে।
মানে ধরলাম ওটা ওই যেই গণমাধ্যম থেকে ওই মাধ্যমেই আবার চলে আসছে এটা। তো এইটাকে ওই যেই কোনটার মানে যখন এটা ঘটে তখন হচ্ছে আমরা মানে ওই সেম মিডিয়ামেই ফিরে আসে, এই কাহিনীটাকে হচ্ছে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মানে ঘনমাধ্যম হতে হালকা মাধ্যমে যখন ক্রান্তি কোণের চেয়ে অধিক কোণে আপতিত হয় এবং প্রতিসরণের পরিবর্তে প্রতিসরণের ঘটে না, তখন এটা প্রতিফলন হয়, মানে আবার এখানেই চলে আসে, সেটাকে হচ্ছে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি একটা ফিগারে দেখাবো এটা, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হওয়ার জন্য কিছু শর্ত আছে। প্রথম কথা হচ্ছে আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। ঘন মাধ্যম থেকে কই আসবে? হালকা মাধ্যমের বিভেদ তলে। আর ঘন মাধ্যমে আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হবে। মানে এটা আমি একটু সহজ করে বুঝাই। প্রথমে বললাম যে আপতন কোণটা তো ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবেই, কারণ ক্রান্তি কোণের চেয়ে সেটা বড় না হলে তো ওইটা ক্রস করবে কিভাবে? ক্রান্তি কোণ তো 90 ডিগ্রিতে এসে ঠেকলো, তো আবার সেম মিডিয়ামে ফিরে আসতে হলে তো তার চেয়ে বড় হতে হবে। আর আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতে হবে, এটা হালকা থেকে ঘন না, ঘন থেকে হালকা। এইবারে এই চিত্রটা দিয়ে আসলে জিনিসটা পুরোপুরি বোঝা যায় যে, যেমন এখানে বলছিলাম যে পানি হচ্ছে একটা ঘন মাধ্যম বায়ুর চেয়ে, তো পানি থেকে যখন যাচ্ছে ওইদিকে তখন কি হচ্ছে? তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আরও এইদিকে চলে আসছে। তো যখন হচ্ছে একদমই যে 90 ডিগ্রি হয়ে গেল, তো এটা হচ্ছে আমাদের ক্রান্তি কোণ বা সংকট কোণ। তো এইখানে কি হলো? এখানে যে পানি থেকে গেল গিয়ে আবার পানিতেই ফিরে আসছে, এটা হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং এই কোণটাকে হচ্ছে আমরা বলবো, মানে যেই এই যে আপতিত হচ্ছে যেটা পানি থেকে, এই কোণটা এই থিটা সি, এটার জন্যই তো হচ্ছে আমাদের এই মানে এইটা হচ্ছে যে এই মানে আমাদের এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা এখানে সৃষ্টি হচ্ছে। তো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা যে সৃষ্টি হচ্ছে সংকট কোণটা, তো এটা তো হচ্ছে এই মানে প্রতিফলনটার কারণেই তো হচ্ছে, তো যেটাতে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এইটাকে হচ্ছে আমরা বলবো সংকট কোণ, এই থিটা সিকে। এবং এটা যখন এর চেয়েও বেশি চলে যাচ্ছে, এই যে এটা এইদিকে বেঁকে গেল এবং এটা কিন্তু একদম পানিতে ছিল, তার সেম মিডিয়ামে কিন্তু আবার ফিরে আসলো, এটাকে হচ্ছে আমরা বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মরীচিকা বা মিরেইজ, যেটা আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে উত্তপ্ত মরু অঞ্চলে বা শীতপ্রধান মেরু অঞ্চলে এই দৃষ্টিভ্রম ঘটে। এই শীতপ্রধান মেরু অঞ্চলে এটা ঘটে। আসলে দুইটার একটাও আমরা ডিরেক্টলি বাংলাদেশে হয়তো বা সরাসরি এইভাবে, যেহেতু মরুভূমিও নাই বা বাংলাদেশের শীতপ্রধান মেরু অঞ্চলও না, কিন্তু মরীচিকা আমরা বহুবার দেখেছি। আমরা রাস্তায় কিন্তু অনেক সময় দেখা যায়, খুব গরমের দিনে পিচের রাস্তায় মনে হয় যে দেখে পানি ওখানে, কিন্তু আসলে কিন্তু পানি নাই ওখানে। পানি কোথা থেকে আসবে হঠাৎ করে রাস্তার মাঝখানে? তো এটা হচ্ছে একটা মরীচিকা বা মিরেইজ। এখন উত্তপ্ত মরুভূমিতে মরীচিকা গঠনে আলোর ভূমিকা, যেটা হচ্ছে মরুভূমিতে তৃষ্ণার্ত পথচারীর নিকট মনে হয় সামনে অল্প দূরত্ব পানি আছে, অথচ সেখানে কিন্তু পানি থাকে না। এটা আমরা অনেক বিজ্ঞাপনে দেখি বা অনেক জায়গাতে দেখি মরীচিকার কনসেপ্টটা ব্যবহার করে, কিংবা এটা হচ্ছে অনেক লেখালেখিতে আমরা দেখতে পাই যে মিথ্যে মরীচিকা। তো এটা হচ্ছে মরু পথচারীর কাছে একটা দৃষ্টিভ্রম, আর কিছুই না। এটা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য, কারণ সূর্যের প্রচণ্ড তাপে বালি এখানে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়, ফলে বালি সংলগ্ন যে বায়ুটা হয়, সেই বালি সংলগ্ন বায়ুটা হচ্ছে উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা দেখতে পাই যেখানে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তখনই এই ব্যাপারটা ঘটছে। আর দিবাভাগের জন্য বায়ু হালকা থাকে এবং উপরের বায়ুটা কিন্তু ঘন থাকে। এটা কিন্তু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতে গেলেই কাহিনীটা ঘটে। তো মরুভূমিতে দূরে কোনো গাছ থেকে আলোক রশ্মি পথিকের চোখে আসার সময়, ভালো করে বুঝুন, হয়তো দূরে কোনো একটা গাছ আছে, ধরলাম একটা খেজুর গাছ, তো খেজুর গাছ থেকে এটা চোখে আসার সময়, যেহেতু ওখানে ডেন্স মিডিয়াম মানে ঘনতর মাধ্যম থেকে লাইট মিডিয়ামে আসে হালকা মাধ্যমে, তখন যেটা হচ্ছে যে প্রতিসরিত যে রশ্মিটা, সেটা হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরতে হ্যাঁ একটা সময় ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে গেল, মানে সংকট কোণে, ক্রান্তি কোণে, তারপরে ওটা সেম মিডিয়ামে আবার ফিরে আসলো। তো প্রতিসরণ না হয়ে ওটা কিন্তু মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যায়। তো এই যে আপতন কোণটা ক্রান্তি কোণের চেয়ে বড় হয়, তো ওই সময়টাতেই হচ্ছে দেখে এমন মনে হয় যে এখানে বোধহয় একটা প্রতিফলন ঘটছে, এখানে বোধহয় পানি আছে, নাহলে এই আর মানে খেজুর গাছ, এখানে আমি মাটির মধ্যে খেজুর গাছ দেখতে পাচ্ছি কিভাবে। কিন্তু কাহিনীটা আসলে কিছুই না, এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, আলোকরশ্মি বেঁকে গিয়ে দর্শকের চোখে পড়ে, আর দর্শকের চোখ থেকে আলোকরশ্মি পেছনের দিকে বর্ধিত করলে গাছের একটা উল্টা বিম্ব, যে অনেকটা এই ছবিটার মতো দেখা যায়। উল্টা বিম্ব মানে যেটা হচ্ছে আমরা পানির মধ্যে দেখতে পাই, বা যদি নিচে কোনো আয়না থাকতো তাহলে আমরা যেরকম দেখতে পাই। তো পথিকের কাছে তো আলোর এই ঘটনাটা ধরা পড়ে না, ফলে তার কাছে মনে হয় যে ওইখানে নিশ্চয়ই কোনো একটা জলাশয় আছে, কোনো পানি আছে বা কূপ আছে এমন। এবং এই দৃষ্টিভ্রমটাকেই বলা হয় মরীচিকা। এই জন্যই
যেটা আমি প্রথমে বলছিলাম যে প্রখর রৌদ্রে আমরা উত্তপ্ত একদম পিচ ঢালা যেই রাস্তা, সেই পিচ ঢালা রাস্তার মধ্যেও কিন্তু আমরা এরকম দেখতে পাই, মনে হয় যে পানি আছে সামনে। কারণ পানি মনে হয় কেন? কারণ ওখানে কিছু একটা রিফ্লেক্ট হচ্ছে এমন মনে হয়, কিন্তু এটা আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যেটা ঢাকা শহরে অনেক দেখা যায়। এই যে একটা মানে এখানে একটা ইন্টারেস্টিং একটা কার্টুন দেওয়া হয়েছে এই মিরেজের একটা এক্সাম্পল হিসেবে। তো শীতপ্রধান মেরু অঞ্চলে বলছিলাম যে মরীচিকা গঠনে আলোর ভূমিকাটা, শীতপ্রধান মেরু অঞ্চলে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের যেই নিকট বায়ুস্তর সেটা বেশি ঠান্ডা থাকায় এর ঘনত্বটা থাকে বেশি, কিন্তু এর উপরের স্তরগুলো ক্রমশ অপেক্ষাকৃত উষ্ণ থাকে। তাহলে আবার কিন্তু ওই লাইট মিডিয়াম ডেন্স মিডিয়াম চলে আসলো, মানে হালকা মাধ্যম ঘন মাধ্যম, এবং নিচের কোনো এক স্তর অপেক্ষা পরবর্তী উপরের স্তরের ঘনত্ব কম হয়। যে উপরের স্তরগুলো ক্রমশ অপেক্ষাকৃত উষ্ণ থাকে এবং নিচের কোনো এক স্তর অপেক্ষা পরবর্তী উপরের স্তরের ঘনত্ব কম হয়। তখন ঘনত্ব কম হয় কি হয়? যে ভূপৃষ্ঠের দূরবর্তী কোনো বস্তু হতে আগত আলোক রশ্মি, একই কাহিনী, ক্রমাগত নিচের ঘনতর বস্তু স্তর হতে উপরের লঘুতর স্তরে প্রতিসরিত হওয়ার সময় অভিলম্ব হতে দূরে সরে যায়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যেটা ঘটছে বারবার। তো এইভাবে যখন দূরে সরতে সরতে একটা সময় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে, এবং যেটা হয় যে আলোক রশ্মি ক্রমাগত উপরের লঘু স্তর হতে নিচের ঘনতর স্তরে প্রতিসরিত হয়ে অভিলম্বের দিকে বেঁকে যায়। মানে মোট কথা ঘুরে ফিরে ওই একই জিনিস আর কি। আমরা যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের বেসিক কনসেপ্টটা বুঝে থাকি, তাহলে এটা পৃথিবীর যেখানে যেইভাবেই হোক না কেন, সহজ কথায় ওই ডেন্স মিডিয়াম থেকে লাইট মিডিয়ামে আসবে, মানে ঘন থেকে হালকাতে আসবে, এবং এটা সংকট কোণের চেয়ে বেশি হয়ে যাবে। তো একটা সময় ওইটা নিজের মিডিয়াতেই ফিরে আসবে, মানে মিডিয়ামেই ফিরে আসবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে আর কি। ওটাকে দেখে মনে হবে যেটা কোনো একটা পানির মতো একটা কিছু, যেখানে রিফ্লেকশন হচ্ছে। তো যেটা হচ্ছে যে আলোকরশ্মি যখন কোনো দর্শকের চোখে পড়ে, তখন দর্শকের নিকট আলোকরশ্মিটি উপরের দিক হতে আসছে বলে মনে হয়, এবং দর্শক বস্তুর একটি উল্টো প্রতিবিম্ব উপরের দিকে আকাশের দিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সেখানে একটু অন্যরকম, কিন্তু এটা একটা উল্টা। কারণ আমরা দেখছিলাম যে আগেরটায় আসছিল একভাবে, এইখানে আসছে আবার উল্টা দিক থেকে। কারণ আগেরটা ছিল অনেক গরম জায়গা, এটা হচ্ছে অনেক ঠান্ডা জায়গা, জাস্ট উল্টা। তো এইখানে হচ্ছে যেটা দেখতে পাই মনে হয় যে আকাশের দিকে ঝুলন্ত অবস্থায়, এই মিরেজটা অনেকটা মনে হবে এমন আর কি। যেটা হচ্ছে শীতপ্রধান অঞ্চলের দৃষ্টিভ্রম বা মরীচিকা, জাস্ট একটার অপোজিট। মানে যেহেতু হচ্ছে মরুভূমি হচ্ছে অনেক গরম, ওখানে লাইটার ডেন্সটা যেমন পজিশনে রয়েছে, শীতপ্রধান জায়গাতে হচ্ছে লাইটার ডেন্সটা এটার উল্টা দিকে রয়েছে। তো এই জন্য হচ্ছে আমরা যেটা বলবো যে শীতপ্রধান অঞ্চলের দৃষ্টিভ্রম বা মরীচিকাটা হচ্ছে অনেকটা এমন, যেটা মনে হয় যে আকাশের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো এইবারে আমরা বলবো যে গ্লিসারিন পূর্ণ পাত্রে যদি কাঁচা দণ্ড রাখি, যদি মানে একটা দণ্ড রাখি, একটা কাঁচ দণ্ড বা কিছুটা রাখি, তাহলে সেটা হচ্ছে যে দেখা যায় না কেন? ঠিক আছে, এই কাঁচ দণ্ডটা দেখা না যাওয়ার, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক বা রিফ্রেক্টিভ ইন্ডেক্স। এখন রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা আসলে কি? আমরা একটু আগে যে আমি একটা ছবি দেখিয়েছিলাম না, ওই যে তিনটা, যেখানে হচ্ছে আমরা দেখেছি যে আমি সংকট কোণ বুঝালাম এবং আমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বুঝালাম। তো সেইখানে আমরা এইভাবে মনে রাখবো যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ দুইটার যে সাইনের মান, কোণের যে সাইনের ভ্যালিউটা, ওইটার যে রেশিওটা, সেটাকে হচ্ছে আমাদের প্রথম মানে মিডিয়ামের সাপেক্ষে দ্বিতীয় মিডিয়ামের, এটাকে হচ্ছে আমরা বলবো প্রতিসরাঙ্ক বা রিফ্রেক্টিভ ইন্ডেক্স। তো প্রতিসরাঙ্কের ব্যবধান যদি বেশি হয় এক মাধ্যম থেকে অন্য মাধ্যম, তাহলে দেখা যায়। যেমন বায়ুর সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক 1.5 এবং কাচের প্রতিসরাঙ্ক 1.47। বায়ুর সাপেক্ষে উভয়ের প্রতিসরাঙ্ক ব্যবধান খুবই কম এবং প্রায় সমান। তাই গ্লিসারিন পাত্রে যেটা হয়, এখানে আমি ভুল, এখানে কাঁচা দণ্ড চলে এসেছে, যেটা কাচদণ্ড আর কি। গ্লিসারিন পাত্রে যদি কাচদণ্ড ডুবে, তাহলে প্রায় সমান প্রতিসরাঙ্ক, এই জন্য দেখা যায় না। প্রতিসরাঙ্কের ব্যবধান বেশি হলে সেটা হচ্ছে দেখা যায়। তাহলে আমরা এটা এখনই নোট করে রাখবো, এবং এটা আমরা অবশ্যই আমরা এটা মনে রাখবো যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক। তো রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে যখন হচ্ছে মানে ব্যবধান বেশি হয়, তখন সেটা দেখা যায়। কিন্তু এখানে যেমন যে বললাম যে কেন দেখা যাচ্ছে না, মানে বায়ুর সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক, কারণ গ্লিসারিন পাত্রে কাচদণ্ড ডুবলে সেটা হচ্ছে সমান প্রতিসরাঙ্ক, কাছাকাছি জন্য দেখা যায় না। একটা হচ্ছে 1.47 আর একটা হচ্ছে 1.5, এইরকম। এবারে আমরা বিভিন্ন মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্কটা দেখতে পাবো। এই রিফ্রেক্টিভ ইন্ডেক্সগুলো আমরা এখনই লিখে নিব, খুবই ইম্পর্টেন্ট এগুলো। শূন্যতে কত, বাতাসে কত, পানিতে কত, কাঁচে কত, হীরায় কত। আমি বলবো যে এই মুহূর্তেটা পজ করে এটা এখনই লিখে নিতে।
এবারে আসলে পদ্ম পাতার উপর বৃষ্টির ফোঁটা পড়লে চকচকে দেখায় কেন? এটা আসলে কিছুই না, এটা ঘুরে ফিরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই দেখায়। তো আলোর আপতিত রশ্মির যেগুলো সংকট কোণের চেয়ে বড় কোণে পানির ফোঁটার তলে আপতিত হয়, সেগুলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কারণ এখানে কি, এখানে তো হচ্ছে এই যে পানিটা ওখানে জমেছে শিশির বিন্দু, তো এটার আর পাতা এর মাঝখানে তো আর বায়ু আছে। তো এই জন্য হচ্ছে সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাই যে এইরকম একটা, মানে এই যেমন পাতা এবং পানির ফোঁটার মাঝের অংশে তো বাতাস আছে, তো এই জন্য হচ্ছে এখানে একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আর তাই হচ্ছে আমরা পদ্ম পাতার উপর বৃষ্টির ফোঁটা পড়লে চকচকে দেখায়। সেটা শুধু পদ্ম পাতা না, সেটা অন্য কিছুর ক্ষেত্রে ওটা হয়ে থাকে আর কি এরকম। তো এই প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে পড়ে বলে পানির ফোঁটাকে চকচকে দেখায়। তো যেটা হচ্ছে আমরা শিশির বিন্দু বা আমরা এটা নিয়ে আসলে কবিতা টবিতা এটা অনেক দেখা যায়, এটাকে একদম কাব্যিকভাবে। তো এবারে আমরা দেখবো যে কাঁচ বা পানিকে স্বচ্ছ এবং বর্ণহীন দেখায় কেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কাঁচকে এমন স্বচ্ছ দেখায় কেন, বর্ণহীন, মনে হয় যে কোনো রং নাই এটার মধ্যে। তো এটা কেন মনে হয়? এটার কারণ হচ্ছে কাঁচ বা পানির মধ্য দিয়ে যখন সাদা আলোর মধ্যে যে 7টি বর্ণ, এই যে মানে বেনি আসহ কলা, এই 7টা বর্ণ, রংধনু যে 7টা রং, যখন এটার মধ্য দিয়ে হচ্ছে পাস হতে যায় তখন সেটা শোষিত হয় না। সেটা শোষিত না হয়ে সঠিক অনুপাতে বেরিয়ে যায়, সবগুলো বেরিয়ে যায়, শোষিত হলো না কিন্তু। তো এটার জন্য যেটা হয় যে এই বস্তুগুলো থেকে কোনো বর্ণের আলো শোষিত হয় না, তাই শোষিত বা প্রতিফলিত না হওয়ার কারণে এই বস্তুগুলোকে বর্ণহীন বা স্বচ্ছ দেখায়। কোনগুলোকে? কাঁচ বা পানিকে। কারণ এই যে ভিবগিয় অরবিটে যে যাচ্ছে বেনি আসহ কলা, এই 7টা রং, এখানে হচ্ছে কোনোটাই এখানে না আর অ্যাবজর্ব হচ্ছে না। অ্যাবজর্ব না হলে পাস করে যাচ্ছে, একদম এদের রেশিও মেইনটেইন করে। তো পাস করে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে তো দেখে মনে হবে যে স্বচ্ছ, এমন যেখানে কোনো রং বা এমন কোনো কিছু ধরা পড়বে না, এই জন্য বর্ণহীন দেখায়। বর্ণ মানে হচ্ছে রং, এটা আমরা মনে রাখবো। রাতের আকাশে তারাগুলো ঝিকমিক করে কেন? খুব খুব মানে ইন্টারেস্টিং এটা। রাতের আকাশে তারাগুলো ঝিকমিক, নক্ষত্রের ঝিকিমিকির কারণ হচ্ছে আসলে আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন অফ লাইট। সেটা হচ্ছে যখন আমরা দেখি এই যে নক্ষত্রগুলো দেখছি আমরা দূর থেকে, তখন এইখানে যে আসছে আলোটা আমাদের চোখে আসতে আসতে এটা কতগুলো মিডিয়াম ক্রস করে আসতেছে। এখানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে তাপমাত্রার পরিবর্তন হয়। তো এখানে তাহলে ডেন্স মিডিয়াম, লাইট মিডিয়াম, এখানে 1000টা এমন হচ্ছে। তো ফলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রতিসরাঙ্কেরও পরিবর্তন হয়, যেটা আমি একটু আগে বুঝলাম রিফ্লেকটিভ ইন্ডেক্স, ওই আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, সাইনের মানের। তো দূরবর্তী নক্ষত্র থেকে আগত আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় এই রিফ্লেকটিভ ইন্ডেক্সের পরিবর্তনের জন্য প্রতিনিয়ত এটা প্রতিসরিত হয়ে আঁকাবাঁকা পথ ধরে আমাদের চোখে আসে। এটা কিন্তু বিভিন্নভাবে আঁকাবাঁকা হয়ে আসতেছে, কারণ এক এক জায়গাতে তাপমাত্রা এক এক রকম, তো এক এক রকম রিফ্লেকটিভ ইন্ডেক্স ওখানে হচ্ছে। তো এটা মানে ডেন্স মিডিয়াম, লাইট মিডিয়াম 1000টা কাহিনী করে এখানে আসছে আমাদের চোখে আসতে আসতে। তো এতে একবার বেশি আলো আসে, আবার কম আলো আসে। তো এই জন্যই আমরা কিন্তু এটা কখনো বেশি আলো কখনো কম আলো দেখলে সেটা কি মনে হয়, তখন কিন্তু সেটা টিম 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 করে এমন মনে হয়। এই জন্যই তারাগুলোকে ঝিকমিক করে বলে মনে হয়। আসলে ঝিকমিক না, কাহিনীটা হচ্ছে এটাই, যেটা কখনো কম কখনো বেশি আলো, এই জন্য হচ্ছে এটা আমাদের কাছে এমন মনে হয়। তো এই ছিল আমাদের মোটামুটি পার্ট 1, এবং পার্ট 1-এর মধ্যে আমরা অনেক কিছু কভার করার ট্রাই করেছি। তারপরেও কিছু কিছু জিনিস আমি এখানে শুধু গ্লিম্পস দিয়ে গিয়েছি বা একটু জাস্ট হিন্ট দিয়ে গিয়েছি, যেটা পার্ট 2-তে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আলো নিয়ে আজকে যেই টপিকগুলো আমরা বললাম, সবাই আমরা অবশ্যই এই ক্লাসটার এই জিনিসগুলো আজকে যা যা লিখলাম এগুলো আবার কিন্তু একবার করে পড়ে নিব। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।